নীলফামারী জেলার একেবারে মফস্বলের এক কোণে দাঁড়িয়ে থাকা এই রেল স্টেশনটা যেন বহুদিন ধরে মৃতপ্রায়। চারদিকে কুয়াশার চাদরে ঢাকা, মাঝে মধ্যে যেন সেই কুয়াশা নিজেই শ্বাস নিচ্ছে। প্ল্যাটফর্মটা জীর্ণ আর ভাঙাচড়া, সিমেন্টের ফাঁক দিয়ে আগাছা গজিয়ে উঠেছে। কোনো স্টেশন মাস্টার নেই, নেই কোনো কর্মচারী। পুরো জায়গাটা যেন পরিত্যক্ত। ইলেকট্রিসিটির আলো নেই এখানে, শুধু মাঝে মাঝে বাতাসে দুলে ওঠা পুরনো একটি লণ্ঠনের ম্লান আলো, সেটাও যেন নিভে যাওয়ার জন্য অপেক্ষা করছে। প্ল্যাটফর্মের পাশেই কালো অন্ধকারে গিলে খাওয়া এক টুকরো বাজার, যেখানে হাতে গোনা কিছু দোকান সাজানো। চায়ের দোকান, সামান্য আটা ডালের দোকান আর দু একটা সবজির দোকান। দোকানগুলোই দুর্বল সোলার প্যানেলের আলো জ্বলে ওঠে, আর সেই আলোয় বাজতে থাকে পুরনো ক্যাসেট প্লেয়ারের গান। শব্দ যেন ভেসে আসছে অনেক দূরের কোনো অতীত থেকে। কিন্তু এই বাজার রাত নামলেই প্রাণহীন হয়ে যায়। সন্ধ্যার পর থেকেই সব দোকানপাট বন্ধ, অন্ধকার আর শূন্যতার দখল। এখন বাজে রাত 1:30। শীতের কাঁপুনি চেপে বসেছে চারপাশে। কুয়াশা এমনভাবে ছড়িয়ে আছে যে এক হাত দূরেও স্পষ্ট দেখা যায় না। ভগ্ন প্ল্যাটফর্মের এক কোণে আমরা 5 জন বসে আছি। আমাদের নিঃশ্বাসে যেন ছোট ছোট ধোঁয়ার রেখা ভেসে উঠছে। নীরবতা চারদিকে এতটাই ঘনীভূত যে মনে হয় কেউ হয়তো চাপা গলায় আমাদের ওপর ফিসফিস করছে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে শাহেদ। সবসময় হাসাহাসি করে, জোকস বলে, সবাইকে খেপায়। কিন্তু আজ সে পর্যন্ত চুপ করে বসে আছে। ট্রেন আসছে না বলে প্রথমে সে হাজারবার গালি দিয়ে গোষ্ঠী উদ্ধার করেছিল, কিন্তু এখন সেও নিশ্চুপ। রাতের নিস্তব্ধতা ভেদ করে শুধু ঝিঝি পোকার শব্দ একটানা বেজে চলেছে। তাতে পরিবেশটা আরও অস্বস্তিকর হয়ে উঠছে। আমরা 5 জন যেন কোনো অভিশপ্ত অপেক্ষার ভেতরে ডুবে আছি। সন্ধ্যা থেকে লোকাল ট্রেন ধরার জন্য বসে আছি। গোয়ালন্দঘাট নামে রাত 10টার দিকে একটা ট্রেন আসার কথা ছিল, অথচ সেই ট্রেনের কোনো হদিশ নেই। সোহেল প্রথমে বলেছিল, চলো পায়ে হেঁটে সৈয়দপুর যাই। আমরা কেউ রাজি হইনি। তখন অলস রিফাত বলেছিল, আরে ভাই বসে থাকো, ট্রেন আসবেই। তার কথায় বিশ্বাস করে পড়ে থেকে গেছি। এখন নিজের ওপরে বিরক্তি হচ্ছে। মাঝে মধ্যে বুকের ভেতরে অদ্ভুত চাপা ভয় কাজ করছে। এই নির্জন জনমানবহীন স্টেশনে বসে থাকাটা যেন ঠিক স্বাভাবিক কিছু নয়। বাতাস কেমন ভারী হয়ে আছে, মনে হচ্ছে কেউ বা কিছু আমাদের উপর নজর রাখছে। এমন পরিবেশে গল্প ছাড়া আর কোনো উপায় ছিল না। জুয়েল হঠাৎ তার দাদুর কাছ থেকে শোনা এক গল্প বলতে শুরু করল। তার গলার স্বর নিচু, কিন্তু প্রতিটি শব্দ যেন ভেসে আসছে শীতল কাঁপড় নিয়ে। আমরা শুনতে শুরু করলাম। আর ঠিক তখনই মনে হলো, আজকের এই রাতটা হয়তো শুধু একটা সাধারণ রাত নয়। প্ল্যাটফর্মের ভাঙা বেঞ্চে আমরা সবাই জড়সড় হয়ে বসেছিলাম। ঠান্ডায় হাত জমে আসছে, কিন্তু জুয়েলের গলা শুনে শরীরের ভেতরে যেন অন্যরকম কাঁপুনি ছড়িয়ে পড়ল। জুয়েল ধীরে ধীরে বলতে শুরু করল, তোমরা জানো তো, এই লাইনটা শুধু একটা সাধারণ রেলপথ নয়, এই পথে মানুষের রক্ত মিশে আছে। আমরা সবাই তাকিয়ে রইলাম ওর দিকে। রিফাত হেসে উড়িয়ে দিতে চাইল, আরে ভাই, পুরনো গল্প শোনাতে আসিস না? তুই আবার ভৌতিক গল্পে বিশ্বাস করিস নাকি? জুয়েল গম্ভীর গলায় বলল, এটা কেবল গল্প নয়, আমার দাদুর মুখে শোনা সত্য ঘটনা। দাদুর এক বন্ধু সৈয়দপুর রেলওয়ে কারখানায় চাকরি করত, তার কাছ থেকেই দাদু শুনেছিল। আমাদের নিঃশ্বাস থেমে গেল যেন। জুয়েল চালিয়ে গেল, 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার কথা। তখন চারদিকে ভয়, আতঙ্ক আর হত্যা। সৈয়দপুরে অনেক হিন্দু মারওয়ারি পরিবার ছিল। তারা জানত পাকিস্তানি সেনারা তাদের একদিন না একদিন নিশ্চিহ্ন করে দেবে। তাই পাক সেনারা প্রতারণা করে তাদের নিরাপদে ভারত পৌঁছে দেবার কথা বলে। বলা হলো, একটা বিশেষ ট্রেন তৈরি করা হয়েছে, যাতে কয়েকশো পরিবার নিরাপদে সীমান্ত পার হয়ে যেতে পারবে। শাহেদ কাঁপা গলায় বলল, মানে তাদের প্রতিশ্রুতি মিথ্যে ছিল? জুয়েল মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেই প্রতারণার ফাঁদেই পা দিয়েছিল শত শত নিরীহ মানুষ। পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, বৃদ্ধ, নারী, সবাই সেই ট্রেনে উঠল। কাঁধে কাপড়ের ঝোলা, হাতে সামান্য সোনা দুল। সবার চোখে তখন ভরসা আর নিরাপত্তার স্বপ্ন। কিন্তু সৈয়দপুর থেকে ছাড়ার পর ট্রেন যখন খয়রাতনগর আর সৈয়দপুরের মাঝামাঝি পৌঁছল, হঠাৎ ট্রেন থেমে গেল। যাত্রীরা প্রথমে ভেবেছিল হয়তো সিগন্যালের সমস্যা,
কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পুরো সত্যিটা বুঝতে পারল। ট্রেন ঘিরে ফেলল পাক সেনারা। মুহূর্তেই শুরু হলো গুলিবর্ষণ। রাইফেলের শব্দ, চিৎকার, বাচ্চাদের আর্তনাদ, পুরো আকাশ কেঁপে উঠল। যাদের গুলি শেষ হয়ে গিয়েছিল তারা বেয়নের দিক খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলল। কেউ দৌড়াতে চেয়েছিল, তাকে টেনে এনে কেটে ফেলা হলো। নারীরা চিৎকার করছিল, তাদের গয়নাগাঠি ছিঁড়ে নেবার পরও তাদের রেহাই মেলেনি। আমরা স্তব্ধ হয়ে শুনছিলাম। সোহেল ফিস ফিস করে বলল, তারপর? জুয়েল গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সবাইকে হত্যা করার পর লাশগুলো ট্রেনের ভেতরেই ফেলে দেওয়া হয়। কাটা মাথা, রক্ত, দগ্ধ দেহ সব ট্রেনের কামরার ভেতরে পড়ে থাকে। এরপর মালামাল, স্বর্ণালঙ্কার লুট করে সেনারা অদৃশ্য হয়ে যায়। আর সেই রাত থেকে এই লাইন অভিশপ্ত হয়ে যায়। লোকমুখে শোনা যায়, মাঝে মাঝে এখান দিয়ে সেই ট্রেন আবারও চলে যায়, কোনো ইঞ্জিন ছাড়াই, কোনো ভিসেল ছাড়াই, শুধু কুয়াশা ভেদ করে হঠাৎ দেখা দেয়। ভেতরে থাকে সেই সব নিহত মানুষের আত্মা। আর যে কেউ সেই ট্রেনে উঠে পড়লে আর ফিরে আসে না। জুয়েলের কণ্ঠস্বর নেমে এলো ফিসফিসে। কুয়াশার ভেতর যেন আরও ঠান্ডা হয়ে উঠল রাতটা। জুয়েলের মুখ থেকে সেই রক্তাক্ত ইতিহাস শোনার পর আমরা ৫ জনের গা একসাথে শিউজে উঠল। মনে হল কুয়াশার ভেতরে এখনও হয়তো ভেসে বেড়াচ্ছে সেই সব আর্তনাদের প্রতিধ্বনি। প্ল্যাটফর্মের চারপাশ হঠাৎ যেন আরও নির্জন হয়ে গেল। কোথাও কোনো শব্দ নেই, শুধু একটানা ঝিঝি পোকার ডাক। ঠান্ডা এতটাই বেড়ে গেছে যে দাঁতে দাঁত লেগে টকটক শব্দ হচ্ছে। শাহিদ নিচু গলায় গালি দিয়ে বলল, শালা, কেন যে তুই গল্পটা শুরু করলি জুয়েল? মনে হচ্ছে কেউ পেছন থেকে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সোহেল চুপচাপ বসে আছে। তার চোখ লালচে হয়ে উঠছে, ঠোঁট ফ্যাকাশে। মনে হলো ওর ভেতরে ভয়ের বদলে কেমন যেন মৃত্যুপুরীর ছায়া নেমে এসেছে। রিফাত হঠাৎ ফিসফিস করে বলল, তোমরা লক্ষ্য করেছ আমাদের চারপাশটা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে? বাতাসই যেন বন্ধ হয়ে গেছে, এমনকি ঝিপঝিপ পোকার ডাকও থেমে গেছে। আমরা একসাথে কেঁপে উঠলাম। সত্যিই তো, কিছুক্ষণ আগেও যেটা একটানা বাজছিল সেটা এখন নেই। পুরো প্ল্যাটফর্মটা যেন মৃত হয়ে গেছে। জুয়েল তাড়াতাড়ি হাতঘড়ি দেখল। রাত ২টো বাজতে আর বেশি দেরি নেই। শব্দটা শুনেই আমার বুকের ভেতর ধপ করে কেঁপে উঠল। রাত ২টো, মধ্যরাতের ভৌতিক সময়। লোককথায় বলে এই সময়ে নাকি অশরীরীরা সবচেয়ে শক্তিশালী হয়। আমার চোখ হঠাৎ প্ল্যাটফর্মের অন্ধকার প্রান্তে আটকে গেল। কুয়াশার ভেতরে কিছু নড়ছে মনে হচ্ছিল যেন সাদা কাপড়ে ঢাকা কয়েকটা ছায়া নিঃশব্দে এগিয়ে আসছে। দেখছ? আমি প্রায় গলা শুকিয়ে আসা কণ্ঠে বললাম। কেউ জবাব দিল না। সবাই শুধু নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। হঠাৎ পাশের ঝোপের ভেতর থেকে ভাঙা কাশির মতো একটা শব্দ ভেসে এলো। খক খক, খং খং। আমাদের গা হিম হয়ে গেল। সেই শব্দটা যেন মানুষের নয়, কোনো ভাঙা বুকের ফুসফুস থেকে আসছে। রিফাত দাঁড়িয়ে গেল তাড়াহুড়ো করে। আমি আর পারছি না ভাই, চলো সৈয়দপুরের দিকে হেঁটে যাই, এখানে ১ মিনিটও বসা যাবে না। তার কণ্ঠে আতঙ্ক, কিন্তু আমাদের কারোর শরীর নড়ল না। আমরা সবাই যেন অদৃশ্য কোনো শেকলে বাঁধা। কুয়াশা ক্রমশ ঘন হয়ে আসছে। আলোহীন এই স্টেশনে আমাদের ৫ জনের ছায়া পর্যন্ত গিলে ফেলছে অন্ধকার। এমন সময় প্ল্যাটফর্মের ভেতর দিয়ে হঠাৎ যেন এক টুকরো শীতল বাতাস বয়ে গেল, আর সেই বাতাসে ভেসে এলো করুণ আর্তনাদ, বাঁচাও, বাঁচাও। মধ্যরাত, চারদিক নিস্তব্ধ, যেন অদৃশ্য কোনো ছায়া পুরো গ্রামটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আকাশে চাঁদ নেই, শুধু শূন্য কালো অন্ধকার। গ্রামের বাতাসেও এক অদ্ভুত দুর্গন্ধ ভেসে বেড়াচ্ছে, যেন কাঁচা রক্ত আর পোড়া মাংসের গন্ধ একসাথে মিশে আছে। হঠাৎই সেই দস্যুরা, যারা মেয়েটি আর তার পরিবারকে হত্যা করেছিল, তাদের আড্ডার জায়গায় আগুনের লেলিহান শিখা দেখা গেল। আগুনটা নিজেরাই কেউ দেয়নি, কোথা থেকে যেন নিজে নিজেই জ্বলে উঠল। দস্যুরা আতঙ্কে উঠা দাঁড়াল, আর সেই মুহূর্তে কানে ভেসে এলো ভাঙা ছিন্ন ফিসফিসে এক নারী কণ্ঠ।
তোরা কি ভেবেছিলি আমি শেষ হয়ে গেছি? আমার রক্ত তোদের গায়ে লেগে আছে। এবার আমি তোদের রক্ত খাব। এক ঝাপটায় হাওয়া এসে সব প্রদীপ নিভে গেল। কালো আঁধারে দস্যুরা একে অপরকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ কারুর ঘাড়ের উপর একটা বরফ ঠান্ডা হাত পড়ল। সাথে সাথে সেই লোকটা বলা কাটার মতো এক চাপা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখের উপর অদ্ভুত কালো দাগ ছড়িয়ে গেল, আর চোখ দুটো বের হয়ে এলো ভয়াবহ যন্ত্রণায়। একজন দৌড়ে পালাতে চাইলে তার পায়ের গোড়ালি ধরে টেনে নামালো মাটির ভেতরে, যেন জমি ফেটে গিলে নিল তাকে। শুধু কান্নার মতো শব্দ শোনা গেল। তারপর সব নিস্তব্ধ। না, অন্যজনের চোখের সামনে হঠাৎই দেখা দিল মেয়েটি, যেন জীবিত অবস্থায় যেমন ছিল, কিন্তু এখন তার শরীর পচে যাওয়া, চুল এলোমেলো, চোখে রক্ত গড়িয়ে পড়ছে, তার ঠোঁট ফেটে গেছে, দাঁতগুলো ধারালো হয়ে উঠেছে। সে এক লাফে লোকটার বুক চিরে ফেলল। ভেতর থেকে কাঁচা মাংস টেনে ছিঁড়ে বের করতে করতে সে বলল, যন্ত্রণাটা বুঝলি? আমার পরিবারকে যেমন ছিঁড়ে ফেলেছিলি, এবার তোকে আমি ছিঁড়ে খাব। চিৎকারে গোটা জঙ্গল কেঁপে উঠল। কুকুরগুলো একসাথে হাউ হাউ করে ডাকতে লাগল। শেষ যে দস্যুটি বেঁচেছিল সে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল। কপালে হাত ঠুকে বলল, মা, মা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। কিন্তু মেয়েটির চোখে তখন আর করুণা ছিল না। অগ্নিদীপ্ত দৃষ্টি নিয়ে সে এগিয়ে এলো। তার গলার স্বর যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল। আমার আত্মা কখনো শান্তি পাবে না, যতক্ষণ না তুই আমার রক্ত দিয়ে মাটিকে ভিজিয়ে দিচ্ছিস। তারপর এক ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল সে। মানুষের আর্ত চিৎকার মিশে গেল হাওয়ার মধ্যে। সকালে গ্রামবাসীরা দেখল দস্যুদের আস্তানায় শুধু রক্ত, পোড়া মাংস আর ছিন্ন ভিন্ন শরীরের টুকরো পড়ে আছে। কারো মুখ চেনার উপায় নেই, সবাই আতঙ্কে শিউরে উঠল। সেই রাতের পর থেকে গ্রামের অন্ধকারে কেউ সাহস করে একা বেরোয় না। সবাই বলে, ওই মেয়েটির আর্তনা দেখানো ভেসে বেড়ায়, আর যারা অন্যায় করে তাদের রক্ত সে এখনো খুঁজে বেড়ায়। গল্প শেষ, কিন্তু ভয় এখানেই শেষ নয়, কারণ যন্ত্রণার আত্মা কখনো মরে না।